দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হেনা ম্যামের বাংলা ক্লাসে স্বাগত জানাই। তোমরা যদি আমার ভিডিওটিকে পছন্দ করো তাহলে একটা লাইক করবে এবং পরবর্তী ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তোমাদের পড়ার বিষয় দেখো আফ্রিকা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটা। তোমরা জানো যে আফ্রিকা একটি মহাদেশ। আফ্রিকা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মনে রাখবা, তাহলে মূল কাব্যগ্রন্থের নাম হলো পত্রপুট। আর এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায় প্রথম এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। আর এই কবিতাটা কবি কখন লিখেছিলেন? কবির একটা ব্যক্তিগত সচিব ছিল, তার নাম ছিল অমিয় চক্রবর্তী। তার অনুরোধে বা উৎসাহে বলতে পারো, সে অনুরোধ করেছিল আফ্রিকার এই অবস্থা, তাকে একটা সেই আফ্রিকা নিয়ে কবিতা লেখার জন্য। তো তার উৎসাহে বা অনুপ্রেরণায় বা অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতাটাই লিখেছে। তাহলে মূল কাব্যগ্রন্থের নাম হলো পত্রপুট। পত্রপুট কাব্যগ্রন্থে আফ্রিকা কবিতাটি স্থান পেয়েছিল। আর প্রথম এটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর উৎসাহে বা অনুরোধে এই কবিতাটি লিখেছিলেন। অমিয় চক্রবর্তী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও যখন ওই 1935 সালে ফ্যাসিস্ট মুসলিনি যখন আফ্রিকার আবিসিনিয়ার উপর হামলা চালিয়েছিল, তখন থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ক্ষোভ সঞ্চারিত হয়েছিল এবং তার এই মানবতাবাদী মন এবং সাম্রাজ্যবাদের প্রতি কঠিন মনোভাব, এই থেকেই তিনি কিন্তু এই কবিতাটি লিখেছেন। তো এই কবিতাটা তিনি পুরো আফ্রিকাকে নিয়ে লিখেছেন। এবার দেখো, আমি তোমাদেরকে প্রতিটা লাইন ধরে ধরে আমি বোঝাবো। এই আফ্রিকা কবিতায় কিন্তু দেখো প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর প্রভাবও কিন্তু পড়ে গেছিল অনেকটা। কবি এই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর প্রভাব আফ্রিকা কবিতায় কবি দেখিয়েছিলেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম মানে অতি প্রাচীন যুগ, তো উদ্ভ্রান্ত মানে কি? হতজ্ঞান হওয়া বা বিহ্বল হওয়া। তাহলে স্রষ্টা মানে যে সৃষ্টি করে, অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা, নিজের প্রতি অসন্তোষ। অসন্তোষ মানে নিজের প্রতি তিনি বিরক্তি ছিলেন, অখুশি ছিলেন, নিজের প্রতি তার অসন্তুষ্ট ছিল। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত মানে কি? তা সেটাকে ধ্বংসপ্রাপ্ত হওয়া বা ইতস্ততভাবে বিক্ষিপ্ত হওয়া। তাহলে তার ওই নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। দিয়ে কি আফ্রিকাকে সম্বোধন করছে, তোমাকে আফ্রিকা। আফ্রিকা বলছে যে এই প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। তাহলে এই লাইন থেকে কোয়েশ্চেন আসে যে প্রাচী ধরিত্রীর বুক থেকে কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। আবার যদি বলে যে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচী ধরিত্রীর বুকের থেকে। তাহলে প্রাচী ধরিত্রী, প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, আর ধরিত্রী মানে তোমরা জানো যে পৃথিবী। তাহলে পৃথিবীর পূর্ব ভাগে কি অবস্থিত? আমাদের আফ্রিকা অবস্থিত। তাকে ছিনিয়ে নিয়ে গেল। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র সমুদ্রের বাহু মানে কি? সমুদ্র তোমরা জানো, সমুদ্র, সেই সমুদ্রের জল সবাই ভয় পায়। সেই সমুদ্রে রুদ্র মানে ক্ষুদ্র চেহারাযুক্ত, সমুদ্রটা ক্ষুদ্র হয়ে আছে, হ্যাঁ, ক্রুদ্ধ চেহারাযুক্ত হয়ে আছে সেই সমুদ্র। তাকে উত্তাল সমুদ্র, সমুদ্রের আমরা স্রোতকে সবাই ভয় পাই, যা কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। তো সেই রকম আফ্রিকাকেও ভাসিয়ে নিয়ে চলে গেল বা ছিনিয়ে নিয়ে চলে গেল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। বাঁধলে তোমাকে, তোমাকে মানে আফ্রিকাকে, আফ্রিকাকে বাঁধলো কিসে? বনস্পতির নিবিড় পাহাড়ায়। বনস্পতি মানে হলো বনের পতি। বনের পতি অর্থাৎ বড় ছায়াযুক্ত গাছ। বনস্পতি অর্থাৎ বনের পতি বা বনের যে কর্তা, সেই বড় বট বা অশ্বত্থ গাছ, তার নিবিড় পাহাড়ায়। নিবিড় মানে কি? ঘন, গভীর, হ্যাঁ, বা গাঢ়।
সেই পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ মানে তোমরা জানো কম, বা কৃপণ কাদেরকে বলি আমরা, যারা সব জিনিস কম কম দেয় তাদেরকে কৃপণ বলি। কৃপণ আলোর অন্তপুর, অন্তপুর মানে ভেতর। তাহলে এই কৃপণ আলোর অন্তরপুরে আফ্রিকাকে বেঁধে নিল। এইখানে কোয়েশ্চেন আসে যে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? আলোকে এই কারণেই কৃপণ বলা হয়েছে যে আমাদের এই সূর্যের আলো তো অপরিমেয়, তার তো কোনো ফুরন্ত নেই, মানে অফুরন্ত যাকে বলা হয়, সেই আলো কিন্তু এই আফ্রিকার এই জঙ্গলে বা এই বনস্পতির গাছের জন্যে, ঘন জঙ্গল হওয়ার কারণে সে আলো পৌঁছাতে পারে না, খুব সংকীর্ণ বা অল্প একটু আলো পৌঁছায়, তাই সেই আলোকে কৃপণ বলা হয়েছে। অন্তপুর মানে অন্দরমহল, হ্যাঁ, যে অরণ্য সংকুল হওয়ার জন্য আফ্রিকার অন্দরমহলে স্বল্প আলো পৌঁছায়, সেই জন্যেই আলোকে কৃপণ বলা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত। বলছে সেখানে নিভৃত অবকাশে তুমি, নিভৃত, নিভৃত মানে কি নির্জন বা জনহীন, অবকাশ মানে বিরাম বা একটু অবসর, হ্যাঁ, সংগ্রহ করেছিলে। সংগ্রহ মানে কি আহরণ করা, তাহলে সংগ্রহ করেছিল কি দুর্গমের রহস্য। দুর্গমের রহস্য মানে কি, দুর্গম মানে যা দুর্বোধ্য বা দুর্গেয়, আর রহস্য মানে যে কিছু, যে দুর্গমের রহস্য। তাহলে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। তাহলে এই আফ্রিকা মহাদেশে, যেখানে তুমি বলেছে নিভৃত অবকাশে তুমি, আফ্রিকা মহাদেশের সঙ্গে অন্যান্য মহাদেশের কিন্তু খুব একটা সংযোগ ছিল না, তাই তার অনেক অবকাশ ছিল, অবসর সময় ছিল, সেই ফাঁকেই তিনি কি সংগ্রহ করেছিল, দুর্গমের রহস্য। তাহলে এখান থেকে কোশ্চেন আছে, নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশে কি সংগ্রহ করেছিল, কি সংগ্রহ করেছিল, এই যে এইটুকু উত্তর, যে দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। চিনেছিল জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মন্ত্র জাগানো মানে কি বলে দেখি, বাস্তব সম্পর্কে ধ্যান ধারণা, হ্যাঁ, বাস্তব সম্পর্কে ধ্যান ধারণা তোমার চেতনাতীত মনে। তাহলে তোমার এখানে আফ্রিকার মনে মন্ত্র জাগাচ্ছিল। কি মন্ত্র জাগাচ্ছিল, যে কে মন্ত্র জাগাচ্ছিল, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। কি জাগাচ্ছিল, মন্ত্র জাগাচ্ছিল। তাহলে এই লাইন থেকেই কিন্তু কোশ্চেন হয়, বলছে তোমার চেতনাতীত মনে, তোমার চেতনাতীত মনে কি জাগাচ্ছিল, তাহলে মন্ত্র জাগাচ্ছিল। কে জাগাচ্ছিল, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। বিদ্রূপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। তাহলে বিদ্রূপ করেছিল কাকে, ভীষণকে, কিসের ছদ্মবেশে, বিরূপের ছদ্মবেশে। তাহলে এখানে দুটো কোয়েশ্চেন আসে, যে বিদ্রূপ করেছিল ভীষণকে, কে কাকে বিদ্রূপ করেছিল। তাহলে কি করেছিল, আফ্রিকা কবিতায় আফ্রিকা প্রকৃতির বুকে জেগে থাকা ভীষণকে বিদ্রূপ করেছিল। আর ভীষণকে কিভাবে বিদ্রূপ করেছিল, বিরূপের ছদ্মবেশে বিদ্রূপ করেছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। তাণ্ডবের দুন্দুভি নিনাদ, দুন্দুভি মানে কি বলে দেখি, একটা রণবাদ্য বিশেষ, মানে দামামা জাতীয় একটা রণবাদ্য, যেটায় নিনাদ মানে শব্দ। ওই তাণ্ডব মানে আমাদের শিব, আমাদের শিব যে রক্ষক এবং সংহারক, তিনি কি করেন, তিনি সমস্ত খারাপ কিছু সংহার করে ভালো কিছু রক্ষা করেন। তো তারই এই তাণ্ডব কথাটা ওখানে ব্যবহৃত হয়। তো তাণ্ডবের দুন্দুভি নিনাদে কি করছে, বিভীষিকার প্রচণ্ড মহিমায়। তাহলে এখানে তাণ্ডব নৃত্যের কথা বলা হয়েছে। বলছে হাই ছায়াবৃতা, এখানেও একটা কোয়েশ্চেন, এই যে হাই ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। কেন ছায়াবৃতা বলা হয়েছে, আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে, আফ্রিকাকে এই কারণেই ছায়াবৃতা বলা হয়েছে যে আফ্রিকাতে যে জঙ্গল ছিল এবং বনস্পতির নিবিড় পাহাড়া ছিল, সেখানে ছায়া হয়ে থাকতো, সূর্যের আলো প্রবেশ করতো না, তাই আফ্রিকা মহাদেশকে হাই ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। কালো ঘোমটার নিচে, মানুষ যেমন কালো ঘোমটা দিলে ভেতরটা দেখা যায় না যে কি ঢাকা আছে, তো আফ্রিকাও এত ঘন জঙ্গল দিয়ে
ঘেরা ছিল, যে তার মানবিক রূপ ছিল অজ্ঞাত, মানে সেটা জানা যেত না, সেটা ছিল চির উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো পাশ্চাত্য, আমাদের আফ্রিকা ছিল প্রাচ্য দেশ অর্থাৎ পূর্ব দিকের, আর পশ্চিম দিগন্তের বিদেশি যারা ছিল পাশ্চাত্য ইউরোপীয় মানুষ ধরার দল, এদেরকেই বলা হয়েছে ওরা। ওরা কি নিয়ে এলো? লোহার হাতকড়ি নিয়ে এলো। সাম্রাজ্যলোভী, অগ্রাসী, হ্যাঁ, মানুষকে কৃতদাসে পরিণত করত তারা, এই ইউরোপীয়রা, এদেরকেই বলা হয়েছে ওরা। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকা জঙ্গলে যে নেকড়েগুলো ছিল তাদের তো নখ তীক্ষ্ণ, তো ওই সাম্রাজ্যলোভী ইউরোপীয় এদেরকে বলা হয়েছে, বিদেশি এদেরকে বলা হয়েছে যে তাদের নখ নেকড়ের থেকেও তীক্ষ্ণ ছিল। এলো মানুষ ধরার দল। এই মানুষ ধরার দল কারা? আফ্রিকার মানুষগুলোকে নিয়ে গিয়ে কৃতদাসে পরিণত করতো এই যে ইউরোপীয় পাশ্চাত্য দেশের লোকগুলো, তাদেরকে বলছে মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও। তারা নিজেদের গর্বে এতটাই অন্ধ যে আফ্রিকা যে সূর্যহারা সেখানে আলো পৌঁছাতে পারে না, তাদের থেকেও তারা অন্ধ। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ। আফ্রিকা অসভ্য, অসভ্য মানে তারা এখনও সভ্যতায় পৌঁছাতে পারে না, শিক্ষার আলো তাদের মধ্যে প্রবেশ করেনি, কিন্তু তারা তো সভ্য। ইউরোপীয় পাশ্চাত্য দেশের লোকগুলো তারা সভ্য ছিল, তারা শিক্ষিত ছিল। তাদের যে বর্বর লোভ, তারা নগ্ন করলো আপন নির্লজ্জ, নগ্ন মানে উলঙ্গ হওয়া, হ্যাঁ, তো তাদের নির্লজ্জতা অমানুষিকতাটাকে নগ্ন করে দিল, আলগা করে দিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। ভাষাহীন, ভাষা দ্বারাহীন, এটা একটা সমাসবদ্ধ পদ। তো তোমার ভাষাহীন ক্রন্দনে, ক্রন্দন মানে কাদা, তোমার যে যে কাদার ভাষা নেই সেই ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, হ্যাঁ, অরণ্য পথ মানে তো জনসবর্ণের জঙ্গলের পথ। পঙ্কিল হলো ধূলি, পঙ্কিল মানে কি? কর্দমাক্ত। কি হলো? ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারার জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার যে ইতিহাস আছে সেটা অপমানিত ইতিহাস বলছে। এই যে এই দস্যুর কাটা মারা জুতোর তলায়, পায়ের কোনো জুতোর তলায় যদি কাটা মারা থাকে তাহলে তাদের কি হবে? সেই জুতোর তলায় সমস্ত কিছু পিষে যাবে। সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন, চিরচিহ্ন বলতে কি বোঝানো হয়েছে? যে আফ্রিকার উপর যে নখ দাঁত সম্পূর্ণ সাম্রাজ্যবাদীদের অত্যাচার, সেই দাগকেই কবি চিরচিহ্ন বলেছে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় কী ঘটেছিল? মন্দিরে পুজোর ঘণ্টা বেজেছিল। আর কি হয়েছিল? সেই ঘণ্টাটা কার নামে বেজেছিল? দয়াময় দেবতার নামে। কখন বেজেছিল? সকালে ও সন্ধ্যায়। এভাবেই কোশ্চেন, এই লাইন থেকেই কোশ্চেন। আর শিশুরা কোথায় খেলছিল? শিশুরা খেলছিল মায়ের কোলে। এইখানে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে, সমুদ্র পাড়ে বলতে কবি কি বুঝিয়েছেন বা কি করেছিলেন? যে সমুদ্র পাড়ে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের পীঠস্থানে সত্যদর্শী কবিও একাগ্রচিত্রে প্রতিবাদহীন হয়ে সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে সুন্দরের আরাধনা করেছিলেন। সমুদ্র পাড়ে মানে ওই সাম্রাজ্যলোভীদের পীঠস্থান, সেখানকেই বলা হয়েছে সমুদ্র পাড়ে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। আর পশ্চিম দিগন্ত, এই পশ্চিম দিগন্ত বলতে বোঝানো হয়েছে, আমি আগেই বললাম যে পশ্চিম দিগন্ত মানে পাশ্চাত্য দেশগুলিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, পাশ্চাত্য দেশগুলি যেমন এই যে ইউরোপীয় মানুষ ধরার দল বললাম, যে সাম্রাজ্যলোভী অগ্রাসী এই যে মানুষগুলো, তাদেরকেই বলা হয়েছে পশ্চিম দিগন্তে প্রদোষকাল। প্রদোষকাল মানে, প্রদোষকাল কথাটার অর্থ হলো সন্ধ্যাবেলা। সূর্য অস্ত গেলে যেমন
আলো আধারের যে সন্ধিক্ষণটা সময় হয়, যে অন্ধকার আর আলোর যে মধ্যবর্তী সময়, সেটাকেই বলছে প্রদোষকাল। ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি, ধ্বনি মানে শব্দ, তো অশুভ ধ্বনিতে কি ঘোষণা করলো? দিনের অন্তিম কাল। অন্তিম কাল মানে দিনের শেষ কাল। তাহলে এখানে কোয়েশ্চেন আসে যে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, কখন পশুরা বেরিয়ে এলো? কখন পশুরা বেরিয়ে এলো? যখন পশ্চিম দিগন্ত প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, তখন পশুরা বেরিয়ে এলো। পশুরা বেরিয়ে এসে কী করলো? পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিম কাল ঘোষণা করলো। তাহলে পশুরা বেরিয়ে এসে, যদি প্রশ্ন আসে যে পশুরা বেরিয়ে এসে কী করলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এবার কবি আহ্বান করেছে, এসো যুগান্তের কবি মানে আধুনিক কালের কবিকে আহ্বান জানিয়েছে যে এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মান সম্মান যে হারিয়ে ফেলেছে তাকে মানহারা বলছে। মানবী এখানে আফ্রিকাকে বুঝিয়েছে, দ্বারে মানে দরজায়। বলছে যে আসন্ন সন্ধ্যার শেষ পাতে এসে দাঁড়াও যুগান্তের কবি। এখানে যুগান্তের কবিটা আমাদের কবির কাছে কল্পনার, কল্পিত কবি অভিলাষ অনুযায়ী এই কল্পিত কবি আফ্রিকার অন্ধকার যুগের অন্ত ঘটাতে কবি ক্ষমার বাণী প্রচার করেছেন। তাই কবি ডেকেছেন যে মানহারা মানবীর দ্বারে এসো। যখন মান হারিয়ে ফেলে, লুণ্ঠিতা রমণী যখন মান হারিয়ে ফেলে, মান সম্মান হারিয়ে ফেলে, তখন তাকে মানহারা মানবী বলা হয়। তো আফ্রিকাকে মানহারা মানবীর সঙ্গে তুলনা করেছে। তার মান হারিয়েছে কারা? ওই যে নখদাঁত সম্পূর্ণ সাম্রাজ্যবাদীরা, তারা মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে, অর্থাৎ আফ্রিকাকে মানহারা করেছে। তাই আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে। দ্বারে মানে দরজায়। বলছে বলো ক্ষমা করো, ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তাহলে সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে। হিংস্র প্রলাপটা কি? এই হিংস্র প্রলাপটা হলো সাম্রাজ্যবাদীদের শেষ কথাই হলো দখল, লুণ্ঠন, পাশবিক অত্যাচার। এই যে আফ্রিকা দখলকারী সাম্রাজ্যবাদীদের উগ্র আস্ফালনকেই বলছে হিংস্র প্রলাপ। হিংস্র প্রলাপ করেছে তারা, মানে এই যে হিংস্র পশুরা যেভাবে আক্রমণ করে, এই সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে সেইভাবে আক্রমণ করেছে। তাই বলছে যে হিংস্র প্রলাপের মধ্যে সভ্যতার শেষ পুণ্যবাণীটি হবে ক্ষমা করো। হ্যাঁ, একটা নিষ্পাপ কণ্ঠে কথাটা চলে আসছে যে ক্ষমা করো, এটাই ছিল শেষ পুণ্যবাণী। বলছে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তাহলে মানবতাবাদী রবীন্দ্রনাথ ঠাকুর কবি, সে জানতেন যে হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। তাই সমস্ত কথার ঊর্ধ্বে একটি কথা হচ্ছে ক্ষমা করো। ক্ষমার মহিমা তিনি প্রচার করেছেন, আর সেটাই হবে আমাদের শেষ পুণ্যবাণী। সেই পুণ্যবাণীটিকে তিনি প্রচার করতে চেয়েছেন কার মাধ্যমে? এই যুগান্তের কবির মাধ্যমে। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পরে আবার প্রশ্ন নিয়ে তোমাদের ভিডিও নিয়ে আমি আসবো।